একটা একটা কেস না, একটা ভিডিও একটু আপনাদেরকে দিয়ে আজকে ক্লাসটা শুরু করতে চাই। খুব ভালো করে খেয়াল করেন, হ্যাঁ, ভিডিওটা। যারা এই যে দেরিতে আসবেন তারা এই ভিডিওগুলো দেখতে পাবেন না। এবার আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব ভিডিওটাতে আমরা কি দেখলাম আর কি বুঝবো। তো এই ভিডিওটাতে আমরা কি দেখলাম? দুটো বাচ্চা, একই প্যাটার্ন। তো বাচ্চা কাঁদছে, তাই না? মেয়েটাও কাঁদছে, ওই মানে ছোট যে বেবি চেয়ারে বসে রাখা হয়েছে সেও কাঁদছে। তো আমাদের কাছে এরকম অনেক বাচ্চা আসে, চেম্বারে ঢুকছে, ঢুকতে ঢুকতে সে কাঁদছে, কাঁদতে কাঁদতেই ঢুকে, মায়ের কোলে আছে, মায়ের কোলে থেকে কান্না অবস্থা নিয়ে মা ঢুকতেছে। এবার মাকে, মা তার কোলে রেখে বা চেয়ারে যেখানে বসায় রেখে তার সাথে ওই প্রথম মেয়েটার সাথে কি করছিল, মা হয়তো একটু ভেঙচি কাটছিল বা একটু মুখ এরকম করতেছিল, হ্যাঁ। আর দ্বিতীয় বাচ্চাটার সাথে কি করছিল, মা একটু শব্দ করতেছিল, কিছু বলতেছিল, তখন বাচ্চাটা হাসে হাসা শুরু করলো, তাই না? দুটার ক্ষেত্র কিন্তু একই, ভেঙচিতেও হাসছে বা একটু জেস্চার যদি মা করে সেটাতেও হাসছে। আবার পরের বাচ্চাটার ক্ষেত্রে একটু যদি শব্দ করে তখন কিন্তু বাচ্চাটা হাসা শুরু করে। এই সেম দৃশ্য কিন্তু আমরা অনেক সময় আমাদের চেম্বারে দেখতে পাই, হ্যাঁ। আমরা এটা মানে হয়তো প্রত্যেকটা কেসে দেখতে পাবো না, কিন্তু অনেক কেসে আমরা কিন্তু এরকম করে দেখি। অবশ্যই বাচ্চা কেন কাঁদছে, অবশ্যই তার কোনো না কোনো একটা প্রবলেম আছে, কোনো না কোনো একটা কষ্ট হচ্ছে। এবার বাচ্চাটা যখন তার মা আরেকটা দিকে তার কনসেন্ট্রেশনটাকে ডাইভার্ট করে দিচ্ছে, শব্দ করে হোক, মুখের আকৃতি, মুখ অভিনয় করে হোক বা ভেঙচি কেটেই হোক, তখন তার কান্নাটা কেঁদে মানে থেমে যে সে হাসা শুরু করছে, মায়ের কথা শুনছে। তাহলে এই যে একটা অবজারভেশন, হ্যাঁ, এই বাচ্চাটার ক্ষেত্রে কি হলো, আমাদের কিন্তু এই আমরা যদি আমরা এসেন্স যদি জানি, আমরা যদি এসেন্সটা জানি, তাহলে আমাদের কিন্তু পুরো বিষয় বোঝার প্রয়োজন নাই, পুরো কেস টেকিং এরও দরকার নাই। এটা তো ধরেন এই দুইটা বাচ্চা একটু বয়স বেশি, আরো ছোট বেবি তাদের ক্ষেত্রে এরকম দেখা যায়, একদম ধরেন যে 6 মাস, 7 মাস, 8 মাস এরকম বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এরকম দেখা যায়। তো সেক্ষেত্রে আমার কিন্তু পুরো কেস টেকিং এর প্রয়োজন নাই, মাকে কোনো কথা জিজ্ঞাসা করার দরকার নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে এই বাচ্চাটা হচ্ছে বেলেরোনা। খুব সিম্পল। আপনারা এই হাসি কান্নাটা মাথায় রাখেন এবং যখন এরকম ক্ষেত্র পাবেন ধরে নেবেন হচ্ছে বেলেডোনা। এটা হলো বেলেডোনা, আমার আপনার চেম্বারে চলে আসছে, আপনার সামনে চলে আসছে। এখন কেন বেলেডোনা, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেলেডোনা কেন? তো আমরা জানি, আমরা বিভিন্ন কি নোটস পড়েছি, আমরা বিভিন্ন ম্যাথমেটিকা পড়েছি, বিভিন্ন রাইটারের বই আমরা সবাই পড়েছি। বেলেডোনাকে অবশ্য আমরা আহ, যারা মানে ক্লাসিক্যাল প্র্যাকটিস করি তারা কিন্তু আমরা মনে করি এটা আসলে খুব লাইট মেডিসিন, অত এটা পলিক্রেস্ট না, সোজা বাংলা কথা, অত ডিপ অ্যাক্টিভও না, এরকম আমরা কিন্তু মনে করি। কিন্তু বেলেডোনা তো একটা অ্যাঙ্গেল থেকে ম্যাথমেটিকা গুলাতে আছে, কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস লাইফে এবং আমরা স্টলওয়ার্ডদের কাছ থেকে যা দেখেছি বুঝেছি, যারা বেলেডোনা নিয়ে প্রেসক্রিপশন করেন এরকম অনেক ডাক্তার আমরা পাবো। কারণ ডক্টর এম এল সেগাল কিন্তু বলেই গেছেন যে আপনার চেম্বারে প্রতিদিন 40% পেশেন্ট হচ্ছে বেলেডোনা। তার মানে বেলেডোনা পুরো পিকচার আমার ক্লিয়ার না বিধায় আমি কিন্তু বেলেডোনা প্রেসক্রাইব করতে পারতেছি না। তো যাক, এই বাচ্চাটা কেন বেলেডোনা, আমরা বইগুলোতে পাই বেলেডোনা হচ্ছে, বেলেডোনার মেজাজ কেমন, খুব হালকা পাতলা হালকা ফুলকা মেজাজের, তাই না? খুব লাইট লাইট পার্সনেরা খুব লাইট থাকতে পছন্দ করে, লাইট থাকাকে সে এনজয় করে। হ্যাঁ, লাইট মানে কি, LIGHT, লাইট মানে কি, লাইটের অনেক মানে আছে, কিন্তু বেলেডোনার লাইট মানে কি, লাইট মানে হচ্ছে অনেক বেশি লোড সে নিতে চায় না, অনেক বেশি ওয়ার্কআউট করতে চায় না, তার লোড বেয়ারিং ক্যাপাসিটি নাই, ও নিবে না, অত ঝামেলা নিবে না, ওই স্ট্রেস নিতে চায় না, কোনো জিনিস নিয়ে অনেক বেশি চিন্তাও সে করতে চায় না। এই জন্য দেখবেন যে বেলেডোনার বড় পেশেন্টদের ক্ষেত্রে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট, অ্যাংজাইটি আদার্স অ্যাবাউট, এগুলোর মধ্যে কিন্তু বেলেডোনা নাই। তো সময়ই নাই, কি বাচ্চাকে নিয়ে চিন্তা করবো, কি ফ্যামিলি নিয়ে চিন্তা করবে। তো ছোটদের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো দেখি।
তার দিকে যে চ্যালেঞ্জ আসবে সেটাকে সে খুব হালকা মেজাজে নেবে, খুব হালকা ভাবে নেবে, সে খুব লিটারালি নেবে। হ্যাঁ, যেমন সেন্স আসছে তেমন সেন্সেই সে ওটাকে নেবে, সেভাবে রিয়াক্ট করবে। যদি খারাপ কিছু আসে, বকা দিল, খুব ইয়ে করলো, সে সাথে সাথে কেঁদে দিবে, কাঁদতে সময় লাগবে না। আবার ভালো কিছু হলো, সাথে সাথে সে ওই সেন্সে রিয়াক্ট করবে, সে হাসবে, সে অত টেনশন নেয় না। তো এই বাচ্চাটার মানে প্রথমের বাচ্চাটা বা দ্বিতীয় বাচ্চাটার কথা ভাবেন, যে সে কাঁদছিল, দ্বিতীয় বাচ্চাটার কথা দেখেন, আর মা কিছু একটা বললো, হে 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 করে হাসা শুরু করলো, তাই না? কেঁদে কেঁদে হাসতেছিল, আবার থেমে গেল, আবার কান্না শুরু করলো, আবার কিছুক্ষণ পর আবার হাসা শুরু করলো। তো যারা যারা দীর্ঘদিন থেকে বেলেডোনা আহ, জেনেছেন বা আমার ক্লাসগুলো করেছেন, হ্যাঁ, তারা কিন্তু বিষয়টা আমার মনে হয় ধরে ফেলতে পেরেছেন। তারা কিভাবে ধরেছেন, কিভাবে তারা বুঝলেন? কারণ এই বেলেডোনার এই প্রেজেন্টেশনটাই হলো এর একটা কিনোট আছে, নাও ওয়েল নাও সিক। নাও ওয়েল, এখন ভালো, এই ভালো এই মন্দ, এই ভালো এই মন্দ। হ্যাঁ, এটা হলো খুব বেলেডোনা, একদম সিম্পল কেস, একদম খুব সিম্পল। পেশেন্টের জাস্ট ওই বেবি পেশেন্ট যেটা, তার জেস্টার অবজারভেশনের মাধ্যমে আমরা কিন্তু কনফিডেন্ট হতে পারি যে না, এটা বেলেডোনা, এর আর কোনো করার প্রয়োজন নাই, এটা ডেফিনেটলি বেলেডোনাই হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু জেস্টার দিয়ে অ্যাটলিস্ট সেই বাচ্চাদেরকে বোঝার চেষ্টা করি যারা তাদের কেস সম্পর্কে নিজেই বলতে পারবে না, তার প্রবলেম, তার কষ্ট সম্পর্কে বলতে পারবে না। তো আরেকটা কেসের কথা একটু শেয়ার করি। বাচ্চাটার বয়স 4-5 বছর হবে। হ্যাঁ, তো আমাকে তো দেখা যাচ্ছে নাকি? আমাকে দেখতে পাচ্ছেন তো ভিডিওতে সবাই? না অল্প দেখা যায়? আমার ভিডিও তো আবার জুম করা যায় না, আপনাকে অনেক দেখাবো, একটু আপনাকে বলেন। আমি দেখতে পাচ্ছি না স্যার মোটেও। আপনি দেখতে পাচ্ছেন না? জি না স্যার, স্যার আমার আমি কোনো একটা দেখতে পাচ্ছি, সমস্যা মনে হচ্ছে আমি দেখতে হচ্ছে, পাচ্ছি। দেখতে পারি নাই। ভাই যে দেখা যায়, দেখা যায়। না, আমার মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ আলী শিকদার, আপনার মনে নেটওয়ার্কের সমস্যা। আপনি একটা কাজ করেন, আপনি জাস্ট লাইন থেকে বাইরে হয়ে যান, বাইরে আবার রিকানেক্ট করেন। যখন এরকম সমস্যা হবে, কারো সমস্যা হবে, ধরেন কথা শুনতে পাচ্ছেন না, ভিডিও দেখতে পাচ্ছেন না, তখন জাস্ট বন্ধ করে আবার রিকানেক্ট করবেন, তাহলে দেখবেন যে আশা করি সমস্যা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এই কেসটার ইয়ে হলো যে আহ, বয়স বললাম 4-5 বছরের মতন, 4 বছরই ধরেন। তো বাচ্চা আসছে, আহ, আমার সামনে চেয়ারে বসে আছে মা, মায়ের কোলে বাচ্চাটা, জাস্ট আমি তো দেখাতে পারতেছি না, ধরেন যে মা এইভাবে বসে কোলে বসে আছে, বসে থেকে ওই মা আবার এবার ধরে রেখেছে বাচ্চাকে, যে আমাকে মনে হয় দেখা যাচ্ছে কিনা, এই জাস্ট এইভাবে ধরে রেখেছে। হ্যাঁ, বাচ্চাকে আমাকে ধরে রেখেছে, আর বাচ্চাটা করছে কি দেখেন, বসে থেকে এই যে জাস্ট এরকম করে লাফাচ্ছে, ঝুঁকছে, ঝুঁকে ঝুঁকে লাফাচ্ছে। হ্যাঁ, তো মানে দেখে ব্যাঙের মতন লাফাচ্ছে, তো দেখে তো দেখে মানে আমার একটু হাসি লাগলো, জাস্ট একটু হেসে দিলাম। হ্যাঁ, এবার হেসে আমি তার দিকে তাকায় হাসলাম, আমার দিকে দেখে, আমার হাসি দেখে, মানে ফেসের মধ্যে যে হাসি এক্সপ্রেশন, আমার যদিও এমনি আমার মুখে আমি হাসি রাখার চেষ্টা করি, কষ্ট হলেও আমি হাসি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো আমার হাসি দেখে বাচ্চা ওই করে হেসে দিল। তো এবার আমি যখন মানে হাসিটা বন্ধ করে একটু সিরিয়াসলি একটু তার দিকে তাকালাম, হ্যাঁ, তখন সে মানে একটু একটু মানে কটমটা, আমার কিন্তু এরকম দৃষ্টি আছে, আমি তাকালে অনেকে মনে করি বাবারে কি রাগ করেছে, আমি একটু কটমটা কটমটা ওরকম না, একটু সিরিয়াস ভাবে তাকালাম। তাকানো মাত্র যখনই আমার চোখের সাথে তার চোখের আই কন্ট্রাকশন হলো আর কি, আমার চোখের দিকে যখন দেখলো যে না ডাক্তার তো সিরিয়াসলি দেখছে, এবার সে চোখ এদিক মানে সরিয়ে নিয়ে এদিক ওদিকে সে দেখা শুরু করলো। এটাও কিন্তু নাও ওয়েল নাও সিক। হ্যাঁ, এটা হলো লাইট ডিজায়ার ফর। এই বাচ্চাটা তো বেসিক্যালি যে ধরনের চপলতা চঞ্চলতা ভাব, মানে যে মায়ের কোলে বসে এরকম এরকম করছে, হ্যাঁ, এই ধরনের চঞ্চলতা কিন্তু বেলেডোনার মধ্যে থাকে, যেটাকে আমরা প্লেইং ডিজায়ার টু প্লে, আমাদের সিয়াম যদি ইয়ে দেখায় তাহলে দেখাতে পারে, প্লেইং ডিজায়ার টু বি, প্লেইং ডিজায়ার টু প্লে, জাম্পিং
চিলড্রেন ইন বা জাম্পিং, এই টাইপের রুব্রিক্স কিন্তু আমাদের মধ্যে আছে। হ্যাঁ, এই বেলেডোনার মধ্যে আছে। এরকম রুব্রিক্স, অনেক ধরনের রুব্রিক্স আছে। লিটারাল আপনি যদি ফিজিক্যাল অবজারভেশনের মধ্যে নেন, এই ধরনের অনেক রুব্রিক্স কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। কিন্তু আমাদের ওই বাচ্চার জেস্চার, তার প্রেজেন্টেশনের দিকে দেখতে হবে, ওই প্রেজেন্টেশনটাকে খুঁজতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, তার যে নেচার, তার ওই প্রেজেন্টেশন দিয়ে তার নেচার, তার পার্সোনালিটি আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আর এরকম যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের অন্য কোনো দিকে দেখার দরকারই নাই। আপনি শুধু দেখবেন, আপনার দৃষ্টি যাবে, আপনি বুঝবেন, সেটাকে ইন্টারপ্রেট করবেন, বাস মেডিসিন দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। ঠিক আছে। এই গতদিন একটা টিপসের কথা মনে হয় আমি বলতেছিলাম। হ্যাঁ, গতদিন তো বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে বললাম না, জ্বরে আক্রান্ত বাচ্চা, জ্বর হয়েছে অনেক বেশি, হাই ফিভার, 102 ডিগ্রি, 3 ডিগ্রি। হ্যাঁ, আর বাচ্চা মর্নিং করছে, আহ, 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 গতদিন বলছিলাম না। তো এবার এই বাচ্চার প্যারেন্টস আপনি জিজ্ঞাসা করবেন, প্যারেন্টস বলবে, প্যারেন্টস মানে পিতামাতা, যেই আসুক তার অ্যাটেন্ডেন্স, আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবে, বলবে যে ডাক্তার সাহেব যখনই জ্বর হোক না কেন এরকম গোংরাতে থাকে, আহ, 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 এই যে মর্নিং, এটা তো মর্নিং, এই যে গোংরানোটার রুব্রিক্স ইয়ে হলো মর্নিং, তাই না? মর্নিং আমাদের সিএম দেখাও দেখি, মর্নিং, MOANING। হ্যাঁ, সিএম কি ইয়ে চালু আছে নাকি? ল্যাপটপ চালু থাকলে দেখাও, মর্নিং, জি স্যার। হ্যাঁ, তুমি এটা একটু শেয়ার দাও, তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা কিভাবে সফটওয়্যার থেকে রুব্রিক্স গুলোকে নিই। মর্নিং, হ্যাঁ, আহ, 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 এই যে মর্নিং, এটাকে মর্নিং বলে। মর্নিংটা কি করতেছে? কন্টিনিউয়াসলি করতেছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি। আরেক ধরনের মর্নিং আছে, আমি গতদিন মনে একটু বলেছিলাম, কিন্তু কোন মেডিসিন বলিনি। উম, উম, আহ, আহ, এই যে মর্নিং, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা কি একদম এক নাগারে পড়তেছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতি মুহূর্তে মুহূর্তে, তাই না? সেকেন্ডে সেকেন্ডে। আরেকটা, আহ, আহ। এই যে গ্যাপ, এই গ্যাপ, এই দুই ধরনের মর্নিং, একটা ঘন ঘন হচ্ছে আর একটা লম্বা গ্যাপ দিয়ে। এই ঘন ঘন মর্নিংটা এটা হতে পারে, আমি গতদিনও বলেছিলাম, 6 মাসের বাচ্চার, 6 বছরের বাচ্চার, বা 60 বছরের ওল্ড চাইল্ড, 70 বছরের ওল্ড চাইল্ড, তারা যদি এরকম কন্টিনিউয়াসলি মর্নিং করতে থাকে, আহ 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 করতে থাকে, হ্যাঁ, এবং এই প্রেজেন্টেশনটা যদি প্রমিনেন্ট হয়, ওই যে আমরা গতদিনের ভিডিওতে দেখেছিলাম, শুনেছিলাম, বঙ্গবন্ধুর শব্দ, আমরা ভিডিওটাকে ব্ল্যাক করে দিয়ে বঙ্গবন্ধুকে চিনে ফেলতে পেরেছি, আমরা সুমনকে চিনে ফেলতে পেরেছি, আমরা ছবি দেখলাম অমিতাভ বচ্চন, তাকে চিনতে পারলাম, আবার শব্দ শুনলাম মিঠুন চক্রবর্তী, তাকেও চিনে ফেললাম। কারণ কি? আমরা তাদের এসেন্সটা বুঝি, তাই না? তো আপনি যদি এই এসেন্সটা বোঝেন, মর্নিংটা যদি প্রমিনেন্ট হয়, তাহলে আপনার রিমেডি হবে বেলেডোনা। গতকালকে বলেছি রিমেডি হবে বেলেডোনা। আমাদের রুব্রিক্স কি? মর্নিং, ব্রিথ, এই যে ব্রিথ উইথ এভরি, একটাই মেডিসিন, বেলেডোনা। আপনার অন্য কিছু প্রয়োজন নাই, দেখার দরকার নাই। এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব পাওয়া যায় অনেক। বেলেডোনা, হাই ফিভারের বেলেডোনা, বেলেডোনা তো জ্বর সেরকম উঠে যায়, আপনি খুঁজে পাবেন। তো আপনারা ভেবে দেখেন, চিন্তার বিষয়, যে একটা 7 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা তার জ্বর নিয়ে, তার কষ্ট নিয়ে আসছে, সে কিন্তু আপনাকে তার সিমটম গুলো বলতে পারবে না, আপনাকে এইভাবে দেখতে হবে। খুব সিম্পল জিনিসগুলো, সিম্পল, আপনি সিম্পল ভাবে যদি বোঝার চেষ্টা করেন, ডেফিনেটলি আপনি সিম্পল হয়ে যাবে। ঠিক আছে। তো আবার হয় কি, আমরা দেখা যাচ্ছে যে একটু বড়, ধরেন 2-3 বছরের বাচ্চা, তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি যে বাবা তোমার কি কষ্ট হচ্ছে, হ্যাঁ, বাচ্চা তখন কি করে? অনেক বাচ্চা জবাব দিয়ে দেয়, আবার কিছু বাচ্চা আছে জবাব দিবে কি দিবে না এটা ভাবে, কি উত্তর দিবে। হ্যাঁ, একবার দেখা যাচ্ছে বাবার দিকে তাকাচ্ছে, সাথে বাবা মা আসছে, একবার মায়ের দিকে তাকাচ্ছে, বা সাথে যে আছে তার দিকে তাকাচ্ছে। তাকানোর ইয়েটা কি আমি বলতে পারছি না, মা তুমি বলে দাও।
হ্যাঁ, তার মা হয়তো বলে যে বাচ্চার এটা হয়েছে ওইটা হচ্ছে, খাই না দাই না। তো ঠিক আছে, মা যা যা বলতেছে সবকিছু ঠিক আছে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, সেখান থেকেও ইয়ে করা যায়, কিন্তু আপনাকে বুঝতে হবে বাচ্চার ডেপথটাকে, তার তার কোয়ালিটিটাকে, তার এসেন্সটাকে, এটাকে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। তো যদিও আমরা যেটা করি ট্রেডিশনালি, আমাদের যে ক্লিনিক্যাল নলেজ আছে, ক্লিনিক্যাল অবজারভেশন, সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি বলতেছি না ওগুলো ফেলে দেওয়ার, হ্যাঁ, কিন্তু ওই ক্লিনিক্যাল অবজারভেশনের সাথে যদি আপনি এই বাচ্চার আহ 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 এই মর্নিংটা পান, তাহলে আপনাকে ডেফিনেটলি তাকে বেলেডোনাই দিতে হবে। এর কোনো আহ ইয়ে নাই, মানে নিস্তার নাই, আপনাকে অবশ্যই বেলেডোনা দিতেই হবে। ঠিক আছে? তো আমরা বেলেডোনার কি ধরনের বিহেভ করে, মানে আমি যেটাকে বলতেছিলাম বিহেভিয়ারাল মেট্রিমেটিকা, এই বিষয়গুলো আমরা জানবো। এগুলো তো আসলে লিখিত ওইভাবে নাই, আমরা যা পেরেছি জেনেছি প্র্যাকটিস করে পাই, সেগুলো আমি টাইম টু টাইম আপনাদেরকে শেয়ার করবো আরো কিছু মেডিসিনে। তো আরেকটা জিনিস একটু আপনারা লিখে নেন, সিয়াম এটা বাহির করে ফেলো, সেটা হলো যে আপনারা হাত তুলেন না, আমি কাউকে ফ্লোর দেব না। সিয়াম যেটা, হাফেজ রহমতুল্লাহ ভাই, প্রশ্ন থাকলে পরে আপনি হাত নামান। এইটা একটু লিখে নেন, হ্যাঁ, এ- মানে এটা একটা অবজারভেশন বলতেছি, আমি প্রচুর প্রচুর কেসে এই জিনিসটা পাই, আমার ধারণা আপনারাও হয়তো বলবেন যে হ্যাঁ আমরাও এই জিনিসটাই পাই। সেটা হচ্ছে, এটা নোট করে নিতে হবে, যে বেলেরোনার বাচ্চারা প্রচন্ড জ্বর হওয়া সত্ত্বেও ভেরি প্লেফুল, আমাদের উদ্ভিদ আছে প্লেফুল, ঠিক আছে, প্লেফুল, এই যে নিচেরটা, হ্যাঁ, প্লেফুল, ঠিক আছে, প্রচন্ড প্লেফুল। এখানে অনেক মেডিসিন আছে, আমরা যখন অন্য মেডিসিনে যাব তাদের কখন কি প্লে করে সেটা আমরা তখন শিখবো, আমি এখন বেলেরোনা নিয়ে ভাবি। তো বেলেরোনার বাচ্চা হচ্ছে প্রচন্ড প্লেফুল, হ্যাঁ। তো কিভাবে আলাদা করতে হবে এই প্লেফুলে থাকা অন্য মেডিসিন, সেটা আলাদা আলাদা প্যাটার্ন থাকবে, আমি ওই প্যাটার্ন গুলো বলবো। তো বেলেডোনার প্যাটার্নটা দেখেন, বেলেডোনার কিরকম প্লেফুল, এটা খুব ভালো করে লিখে রাখেন বা মনে রাখেন। প্লেফুলের যে বিষয়টা, যে পিকিউআরএস, আমি যে ওয়ার্ডটা ইউজ করি পিকিউআরএস, হ্যাঁ, যে পিকিউআরএসটা কি, বেলেডোনা বাচ্চারা, হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে খেলতে পারে। ধরেন যে হাতের কাছে সে একটা মোবাইল, হ্যাঁ, সে মোবাইল নিয়ে খেলবে তার মতন করে, এটা তো খেলার জিনিস। এবার ধরেন হাতের কাছে একটা এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা নেল কাটার, এবার নেল কাটার নিয়ে সে খেলতেছে। নেল কাটার কেন, এই ধরেন কাগজ, এই কাগজ নিয়েও কিন্তু তার খেলতে হয়। মানে হাতের কাছে সে যা পাবে, কলম, পেন্সিল, কাগজ, টিস্যু পেপার, সবকিছু সবকিছু নিয়ে খেলবে। বাচ্চার ধরেন যে এতই এনার্জি, তার জ্বর 102, 3, 4 একটা ধরে নেন, তা সত্ত্বেও তার খেলাটা কিন্তু জারি থাকছে, কন্টিনিউয়াসলি সে খেলতেছে। তার স্পেসিফিক কিন্তু কোনো চাহিদা লাগবে না যে আমাকে প্লেন এনে দাও, আমাকে ডল এনে দাও, আমাকে এই এনে দাও, সেটা কিন্তু না। হাতের কাছে যা পাবে তা নিয়ে সে খেলবে, এটা কিন্তু খুবই পিকিউআরএস। এটা আপনারা মাথার মধ্যে রাখবেন, যা মানে ছোটখাটো জিনিস যা সে পাচ্ছে, ধরেন যে এই যে আমার পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভ নিয়ে সে, এটাই তার খেলা, এ ঘোরাচ্ছে এটাই খেলা, এরকম করছে এরকম করছে, এটাই তার খেলা, সে ওটার মধ্যে ওটাতেই সে মজা পাচ্ছে। ঠিক আছে? তো একটা কেস বলি যে, কেস দরকার নেই, আপনার চেম্বারে আপনি পাবেন, আপনার চেম্বারে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখবেন যে 103 ডিগ্রি 4 ডিগ্রি নিয়ে ছোট্ট বাচ্চা আসছে, 2-3 বছরের বাচ্চা আসছে বা 4 বছরের বাচ্চা আসছে, মায়ের সাথে আসছে। তো মা হয়তো তাকে পাশের চেয়ারে বসে রেখেছে বা তার কোলে যেখানে হোক, সে বসে আছে, দেখবেন যে মায়ের শাড়ির আঁচল নিয়ে বা ওড়না নিয়ে কিন্তু সে ভাঁজ করে করে, ধরেন এটা ওড়না, ভাঁজ করে করে খেলছে, পুতুল বানাচ্ছে, এই করছে ওই করছে। ঠিক আছে, এরকম কিন্তু দেখা যায়। এইরকম পরিস্থিতিতে আপনি অবশ্যই বাচ্চাটার জন্য বেলেডোনার কথা চিন্তা করবেন। আমি কিন্তু কোনো রুলস বলতেছি না, আমি কোনো এটাই নিয়ম এটাই, এটা আমি বলতেছি না, আপনি ভাববেন, হ্যাঁ, এটা আপনি অবশ্যই চিন্তা করবেন। এরকমটা হলে বেলেডোনার ক্ষেত্র, বেলেডোনার পার্সনরা এরকমটা করে।
আপনি এরকম ভাবতে পারেন, আপনি এরকম চিন্তা করতে পারেন। একটা ছোট বাচ্চা আসছে 103 ডিগ্রি জ্বর নিয়ে, তার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, নাক দিয়ে একদম ফোঁটা পড়তেছে, তো পানি একদম চুয়ায় চুয়ায় পড়তেছে, আর সে ওইদিকে কোনো ভ্রুক্ষেপই নাই, দেখা হচ্ছে যে সে হাতের কাছে যা আছে তা নিয়ে খেলছে। ঠিক আছে, এই রুব্রিক্সটাই কিন্তু হলো প্লেফুল। তবে এই রুব্রিক্সের ক্ষেত্রে একটা সতর্কতা আছে, ব্যবহার করার ক্ষেত্রে, এই রুব্রিক্সটা নেওয়ার ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা সতর্কতা আছে। এটা তো আপনি কোথাও ওইভাবে পাবেন না, এটা আমার অবজারভেশন থেকে আমি বলতেছি, এটাও নোট করে নেন, এটা কাজে আসবে। সেটা হলো, যখন দেখবেন যে বাচ্চার অনেক হাই ফিভার হয়ে গেছে, তো বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষিত ফ্যামিলিতে দেখবেন যে বাচ্চার জ্বর 102 ক্রস হতে না হতেই নাপা খাওয়ায় যায়, নাপা সিরাপ বা সাপোজিটারি দিয়ে দেয়। এখন খুবই ইজি, সাপোজিটারি সবাই জানে, বাচ্চাদের জন্য সাপোজিটারি দিয়ে দিল। ঠিক আছে, তাহলে কি হলো, সাপোজিটারি দেওয়ার তো আধা ঘন্টার মধ্যেই জ্বর চলে যায়, নাপা খাওয়ানোর ওই 1 ঘন্টার মধ্যে জ্বর চলে যায়। এবার ওই বাচ্চাকে নিয়ে আপনার কাছে আসছে, এসে সেই বাচ্চা খেলতেছে, তখন কিন্তু আপনি ভাই এটা নিয়েন না, তাহলে ভুল হয়ে যেতে পারে। আমি বুঝাতে পারলাম? কখন আপনি নেবেন, দেখবেন যখন আপনার চেম্বারে বাচ্চাটা বসে আছে এবং আপনি থার্মোমিটার দিয়ে দেখলেন যে 102 ডিগ্রি বা 3 ডিগ্রি জ্বর, তা সত্ত্বেও বাচ্চাটা খেলছে, তখন আপনি এই বাচ্চাটাকে প্লেফুল চাইল্ড বলবেন, তার জন্য এই রুব্রিক্সটা নেবেন, প্লেফুল। আমি বুঝাতে পারলাম? এবার বাচ্চা যখন শোয়ানো হচ্ছে, বাচ্চাকে যখন শোয়ানো হচ্ছে বিছানায়, এবার বাচ্চা মর্নিং করছে, আহ 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 তাহলে তো আমি আগেই বললাম যে বেলোডোনা দিয়ে দেন। এই মর্নিং এর বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে এই যে কন্টিনিউয়াসলি মর্নিং করতেছে, হ্যাঁ, সেটা আপনি দিয়ে দেন। আরেকটা মর্নিং এর কথা আমি একটু আগে বলছিলাম, খুব সূক্ষ্ম ভাবে, ধরেন আমি আমি দেখেছি এরকম বাচ্চা আর কি আসছে, উম, 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 এরকম খুব পোলাইটলি, খুব নরম ভাবে, সূক্ষ্ম ভাবে সে মর্নিং করছে, ডেলিকেট মর্নিং এটাকে বলে, খুব সুন্দর ভাবে মর্নিং করছে, মর্নিংটাও শুনতে সুন্দর লাগছে। এবার এই বাচ্চাটাকে তার মা কোলে তুলে নিল, নিয়ে এইভাবে কাঁধে রেখে একটু চেপে হালকা করে একটু দোল দিচ্ছে, হ্যাঁ, না 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 করে তো ছোট বাচ্চাদের, না 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 কাঁদে না, ভালো ছেলে, কাঁদে না, কাঁদে না। ঠিক আছে, এবার বাচ্চার মর্নিংটা মনে হচ্ছে একটু স্লো হচ্ছে, মর্নিং করছে কিন্তু আর একটু স্লো হচ্ছে, আরো বিট, একটা মর্নিং থেকে আরেকটা মর্নিং এর যে গ্যাপ, ওটা আরো বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার রিমেডি চেঞ্জ হয়ে যাবে। মর্নিংটা ভালো করে খেয়াল করেন। আহ, 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 এই যে আহ এই মর্নিংটা আপনার কাছে শুনে মনে হবে খুব করুণ সুরে সে মর্নিং করছে, পিটিয়াস, পিটিফুল, পিটিফুল আমাদের মর্নিং, পিটিফুল আমাদের রুব্রিক্স আছে, হ্যাঁ, এক ধরনের কমলতা দেখা যায়। এই মর্নিংটা হবে পালসেটিলার। ঠিক আছে, এই মর্নিংটা হবে পালসেটিলার। পিটিয়াসলি কি ওইভাবে আছে? এইভাবে নাই, দেখো তো, পিটিফুল, পিটি, আমার রুব্রিক্সটা মনে থাকে না, পিটিয়াস, পিটি দিয়ে সার্চ দাও তাইলে পাবা এই ইয়েতে যে। আচ্ছা যাক, আমি আমার ওই ইয়া আলোচনা ওই করি। ওই উইপিং উইপিং ফেটিয়াস লেডি। পিটিয়াস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পিটিএস এর বিষয়টা বুঝাচ্ছি, হ্যাঁ। তো কিভাবে পালসেটিলা, তো আমরা পার্সোনালি কি বুঝি, পালসেটিলা মানে চোখে পানি লেগে থাকবে, এই কান্না, তাই না, কান্না করে, চোখ ভারী ভারী হয়ে থাকে, একটু উম, মুখ গুলো একটু ফ্যাকাশে টাইপের, চুলগুলো উস্কু খুস্কু বা একটু ফ্যাকাশে টাইপের চুল থাকে, একটু লাইট টাইপের, তাই না, কিউট, বাচ্চা খুব কিউট, খুব ডেলিকেট, হ্যাঁ। তার মর্নিংও কিন্তু আলাদা, মর্নিং এর যে টোন, সেটাও কিন্তু বেলেডোনার থেকে চেঞ্জ। বেলেডোনা যেমন আহ আহ আহ, আর এটা আহ, এই যে টোনের চেঞ্জ, এই টোনের চেঞ্জের জন্য বেলেডোনা হয়ে গেল, কিন্তু বেলেডোনার টাইপের বাচ্চাটা হয়ে গেল কিন্তু পালসেটিলা।
আগেরটা বেলেডোনারটা কি বলো, বোল্ড টোন, আর এই পালসিটিলার টোনটা হবে মাইল্ড। হ্যাঁ, তো বেসিক্যালি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বিহেভিয়ারাল ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, পালসিটিলা চাইল্ড যখন মর্নিং করে তখন সেটা হবে অনেক সুন্দর, অনেক বিউটিফুল, অনেক পিটিয়াস ওয়েতে। হ্যাঁ, এই বাচ্চাদের মধ্যেকার মানে পালসিটিলা বাচ্চারা যে কিউট, তার কিউটনেসটা তার এই জেস্টার বলেন, তার টোন, এটা হলো টোন, তার টোনের মধ্যে রিফ্লেক্ট হবে। হ্যাঁ, তো আমাদের কাছে আসলে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ হবে না বলেন? এই জিনিসগুলো কিন্তু আপনি অনেক মেডিসিন থেকে আলাদা আলাদা করতে পারছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি কি, দেখা যাচ্ছে যে সে কি সিমটম নিয়ে আসছে, কি অসুখ নিয়ে আসছে, কি অসুখ, এটাও তো আমাদের একদম মানে ইনবিল্ড বাই বর্ন হোমিওপ্যাথ হিসেবে আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের রন্ধে ঢুকে গেছে। অসুখটাকে আমরা প্রায়োরিটি দিয়ে কিন্তু আমরা মেডিসিন সিলেকশন করি, বেশি গুরুত্ব দিই। কিন্তু আপনি দেন, অসুবিধা নাই, কিন্তু তার আগে একবার ভাবেন যে আমাদেরকে আসলে কোনটা গুরুত্ব দিতে হবে। আমাদের কাছে কি এই মর্নিংটা বেশি গুরুত্বপূর্ণ হবে, নাকি তার জ্বর 102-3 ডিগ্রি হচ্ছে, তার সাথে ভমিটিং, চোখ দিয়ে পানি ঝরছে, সেটা গুরুত্ব হবে? এটা আপনারা নিজেরাই ভাবেন। তো পালসিটিলা বেবি কেন এরকম মর্নিং করে, পালসিটিলা বেবি কেন এরকম মর্নিং করে, এটা একটু আমাদের জানা দরকার। কারণ এই বেবি, পালসিটিলা বেবি মায়ের কাছে পিটিয়াস ওয়েতে কিছু চাই, করুণ ভাবে কিছু চাই, এত সুন্দর ভাবে পিটিয়াসলি মায়ের কাছে একটা আর্জি রাখছে, মায়ের কাছে একটা অনুরোধ রাখছে। উম, তো আমার চোখের সামনে দেখা ওইরকম একটা বেবি যে পিটিয়াসলি ওরকম ও ও করতেছে, মর্নিং করতেছে, তখন মা করলো কি, তাকে কোলে তুলে নিল, কোলে তুলে নিয়ে মা তার বাচ্চার মাথাটা কাঁধে এখানে রাখলো, রেখে খুব সুন্দর করে, খুব পোলাইটলি মা, খুব পোলাইটলি একটু করে এরকম করে বাড়ি দিচ্ছে, একটু দোল দিচ্ছে, একটু এরকম করে দোল দিচ্ছে। সে কিন্তু মায়ের কাঁধে মাথা রেখে কিন্তু মর্নিং করছে, করুন, মর্নিংটা কিন্তু করছে, ঠিক আছে। কিন্তু সে কি চাচ্ছে, সে কেয়ারস এন্ড কার্স। আমরা যদি পালসিটিলা আমরা যখন পড়বো তখন দেখবেন যে পালসিটিলা বাচ্চারা আসলে কি চাই, কোন জায়গা থেকে আমরা পালসিটিলাকে প্রেসক্রাইব করি। হ্যাঁ, তো ওই যে অ্যাটেনশন, ওই যে কেয়ারস এন্ড কার্স, সেই বিষয়টার জন্য সে কিন্তু ওই রকম পিটিএসডি, আমাকে কোলে তুলে নাও, মা বাধ্য হয়ে গেল তাকে কোলে তুলে নিতে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে একজন একটা চাইল্ডকে বুঝতে হবে। আমাদের এই আমরা এই ক্লাসগুলো সামনের দিনগুলোতে এমন ভাবে এই ক্লাসগুলোকে সাজাবো, মানে সাজানো আমি মোটামুটি প্ল্যানিং করেছি যে আমরা এই ক্লাসগুলোতে শেখার চেষ্টা করব যে একটা বাচ্চাকে কিভাবে বুঝতে হবে, হাউ টু আন্ডারস্ট্যান্ড এ চাইল্ড। ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে আমরা চাইল্ড কেস টেকিং এর ডিফারেন্ট প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা কিভাবে তাদের কেস টেকিং করব, কেস টেকিং করার সময় তাদেরকে কিভাবে আহ, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট বিহেভিয়ার, তাদের ম্যানার আমরা নিব, সেই বিষয়গুলো আমরা দেখব। এখন সে যে ডিজিজ নিয়ে আসুক, ক্রনিক কেস হোক, ক্রনিক ডিজিজ নিয়ে আসুক, বা অ্যাকুইট ডিজিজ নিয়ে আসুক, থাইরয়েড নিয়ে আসুক, ডায়াবেটিস নিয়ে আসুক, যে কোনো XYZ যে কোনো ডিজিজ নিয়ে আসুক, আমরা চেষ্টা করব কেস টেকিং আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়ানো। এটা খুব গুরুত্বপূর্ণ, এটাই হলো বেসিক্যালি আর্ট। আমরা বলি না, হোমিওপ্যাথি ইজ এ আর্ট, সায়েন্স এন্ড আর্ট, তাই না, আমরা এটা বলি। এই আর্টটাই হলো এটা। আমাদের স্টল ওয়ার্কটা কিন্তু এটাকেই বলেছে, দা আর্ট অফ কেস টেকিং। আমাদের বইও আছে একটা, কার জন্য লেখা আমার মনে পড়ছে না, দা আর্ট অফ কেস টেকিং। এই আর্টটা আমরা শিখবো, ঠিক আছে। তো আমার পিপিটিটা রেডি না, আমি পিপিটি রেডি করতে চেয়েছিলাম, তাহলে একটু এই এই জিনিসগুলো বোঝাতে ভালো হতো। তো পেডিয়াট্রিক কেস টেকিং আমরা এমনি ইন জেনারেল বড়দের কেস টেকিং যখন করি তখন আমরা সেগাল, ডক্টর ML সেগাল আমাদেরকে কি শিখাইছেন, হোয়াট, হাউ এবং হোয়াই, তাই না, হাউ, হোয়াট, হোয়াই, এগুলা দিয়ে আমরা টোটালিটি করি। তো এই টোটালিটি গুলা ছাড়াও কিন্তু আমাদের কিছু এলিমেন্ট নিতে হয়। হ্যাঁ, কিছু এলিমেন্ট কোত্থেকে কি শুরু হলো, এই জিনিসগুলো আমরা কিন্তু নিই। কিন্তু পেডিয়াট্রিক কেস টেকিং এর ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস
খুব গুরুত্ব দিতে হয়। একটা হলো অবজারভেশন, 2 নাম্বারটা হচ্ছে তার জেস্টার, তার ম্যানার, টোন, এক্সপ্রেশন, আর তৃতীয়টা হলো তার প্যারেন্টস বা তার যারা টেক কেয়ার করে, নার্স, অ্যাটেন্ডেন্স, তাদের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন। ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশনটা কি? অবজারভেশনটা হচ্ছে যে আপনার ক্লিনিকে বা আপনার চেম্বারে যখন বাচ্চা ঢুকলো, তখন থেকে কিন্তু আপনার অবজারভেশনটা শুরু হয়ে গেল। বাচ্চা ঢুকলো, আপনি মাথা নিচু করে আছেন, আপনি ঘুমাচ্ছেন। আমি অনেক ডাক্তারকে দেখেছি, তাকাই না, বাচ্চাটা কি দেখা দেখি ইয়েই নেই, বসে গেছে কেস টেকিং করতে, মনে করেন যে লেখা শুরু করে দিয়েছে। বিষয়টা তা না। বাচ্চাকে আপনাকে পেডিয়াট্রিক কেসে আপনাকে ডেফিনেটলি তাকে অবজার্ভ করতে হবে, তার ঢোকা থেকে শুরু করে ইভেন দেন আপনার পাশের রুমে, মানে আপনার ওয়েটিং রুমে সে বসে আছে, সেখান থেকে আপনাকে কিন্তু তাকে অবজার্ভ করা শুরু করতে হবে। এটা পেডিয়াট্রিক কেস টেকিং এর খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, অনেক মানে অনেক কিছু শেখার আছে। দেখেন আপনি, আমি একটা সিম্পল ফিলোসফি আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভেবে দেখেন একটু যে একটা ছোট বাচ্চার সাথে একটা এনিমেলের কিন্তু, মানে ছোট বাচ্চার নেচারের সাথে একটা এনিমেলের নেচারে কিন্তু অনেক মিল আছে। একটা পশু পাখির নেচার, একটা এনিমেল নেচারের সাথে কিন্তু একটা ছোট বাচ্চার নেচারে অনেক মিল আছে। কিরকম? এনিমেল দেখেন কথা বলতে পারে না, একদম ছোট বাচ্চা, আমি একদম ছোট বাচ্চার কথা বলতেছি, ধরেন যে জিরো বেবি, হ্যাঁ, তারাও কিন্তু কথা বলতে পারে না। তো আমাদের দরকার তাদেরকে অবজার্ভ করা। হ্যাঁ, অবজার্ভ করার জন্য আমাদের কিছু রিয়াকশন, তার রিয়াকশন দেখার প্রয়োজন হয়। যেটা হতে পারে যে অনেক ছোট বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসছে। হ্যাঁ, আপনি তখন আহ, তাকে কোলে নেওয়ার চেষ্টা করলেন। আমরা যদিও অনেকেই করি না, আমি আগে মাঝে মধ্যে দু একটাকে নিতাম, কিন্তু এখন হয়ে ওঠে না। অনেককে, অনেক বাচ্চা আসবে, অনেক ডাক্তার এই কাজ করেন, সে কিন্তু কোলে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন, আপনি তাকে টাচ করেন, আমি করি, টাচ করার চেষ্টা করবেন। টাচ করলেন, ধরেন হাতে একটু টাচ করে দিলেন, এটা তো মজা করা। একটু নাকের মধ্যে ই করলেন, গালে একটু ইয়ে করলেন, টাচ করার চেষ্টা করেন, তার সাথে একটু খেলার চেষ্টা করেন। আপনি বাচ্চাদের কাছ থেকে অনেক ধরনের রিয়াকশন পাবেন। আমি আমার ইন্ট্রো যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওখানে আমি কিন্তু বলেছিলাম যে আপনাকে হতে হবে, আপনি বাচ্চা টেস্ট টেকিং করবেন, তো আপনাকে বাচ্চার লেভেলে যেতে হবে। দেখেন, আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম যে একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কিরকম আসলে ডাক্তার হওয়া উচিত, তারপর আমি আলোচনা করতেছি। দেখেন, আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওগুলো খুব ভাইরাল। এইরকম ডাক্তার হওয়া উচিত, বাচ্চাদের সাথে এইভাবে, মানে তাদের সামনে আসা উচিত, আপনার প্রেজেন্টেশন এরকম হওয়া উচিত। আমি বলছি না এত গান গাইতে হবে, এত ইয়ে করতে হবে, কিন্তু আপনার আপনার নিজেকে নিজেকে ওর তার লেভেলে নিয়ে যেতে হবে, তার মানসিকতার লেভেল, তাহলে আপনি অবজার্ভ করতে পারবেন ভালোভাবে, তার কেস টেকিং করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? তার কাছ থেকে আপনি অনেক ধরনের রিয়াকশন পাবেন। তো একটা ছোট্ট কেস একটু শেয়ার করি। একটা ছোট বাচ্চা, বয়স 7-8 মাস হবে। মা তাকে নিয়ে আসছে, তার এই নাকের এইখানে একটু ফোড়ার মতন হয়েছে, গালে মাসি পিসিও না, কিন্তু ফোড়ার মতন অনেকগুলো উঠেছে, এবং দেখে মনে হচ্ছে লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে বেশ পেইনফুল। হ্যাঁ, তো বাচ্চাটার খুব কষ্ট হওয়ার কথা, এরকম মানে ফেস দেখে বোঝা যাচ্ছে, কিন্তু বাচ্চার কিছুই হচ্ছে না। সে একদম হাত পা নাড়াচ্ছে, এদিক ওদিকে এই করতেছে, ওই করতেছে, ধরতেছে, খেলছে। তো এটা অনেক আগেকার কথা বলতেছি, তখন এত ডিপ লেভেলে আমি ভাবতাম না, চিন্তা করতাম না। তো খুব ঘনিষ্ঠ এক মানে বড় ভাইয়ের বাচ্চা, ভাবি নিয়ে আসছে। তো দেখি দেখি, তো বাচ্চাকে নেওয়া মাত্র, তখন আমার কিন্তু দাড়ি বড় বড় ছিল না, ছোট দাড়ি আর কি। তো কোলে নেওয়ার পরে দেখি যে আমার কাছে দেখি দেখি বললে সে কিন্তু চলে আসলো, তার কোনো ভ্রুক্ষেপই নাই। এসে একবার এদিকে ঘুরে তাকাচ্ছে ল্যাপটপে, ছোট বাচ্চা কিন্তু ল্যাপটপের দিকে তাকাচ্ছে, ছোট দাড়ি দাড়ি ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার হাত, আমি একটু হাত ইয়ে করলাম, তখন আমার হাত ধরার চেষ্টা করতেছে। তো বাচ্চার মাকে জিজ্ঞাসা করলাম যে সে কি সবার কাছে যায়? তো মা বলছে হ্যাঁ, সবার কাছে যায়, তার কোনো সমস্যা হয় না, যেই হাত বাড়ায় তার কাছে যায়। তো
তার গালে যখন একটু হালকা করে একটু এরকম করে টাচ করতে গেলাম এইভাবে, আমি একটু কেঁদে উঠলো, আবার থেমে গেল, মানে ওই জায়গাগুলোতে কিন্তু পেইন আছে, আমি মানে ভেরিফাই করে নিলাম। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন কেস টেকিং করতে গেলে বাচ্চার মতো করে ডিল করতে। আপনি নিজেই একটু বাচ্চা চাইল্ডিশ অ্যাটিটিউড করার চেষ্টা করবেন, দেখবেন অনেক ধরনের রিয়াকশন পাবেন, এবং সেই রিয়াকশনটাকে যদি আপনি ডিকোড করেন তাহলে একদম মেডিসিনের কাছাকাছি চলে যেতে পারবেন। তো পেডিয়াট্রিক কেস টেকিং এর সময় বাচ্চার সাথে চাইল্ডিশ ওয়েতে কমিউনিকেশন করাটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, বেশিরভাগ কেস টেকিং এ একদম ছোট বাচ্চাদের কথা বলছি, জিরো বেবি, হ্যাঁ, অবশ্য মায়ের কথাটা শুনবেন, এটা আমার পরের আলোচনা আরো বিস্তারিত বলতেছি। খালি সতর্কতাটা কোথায়, মায়ের কথা আমরা দেখেছি যে 99% নেওয়া যায়, 90 ভাগ আপনি নিয়ে নিতে পারবেন, কিন্তু বাবার কথা চলবে না। বাবার কথা শুনে আপনি কিন্তু কেস, বেশিরভাগ বাবার কথা শুনে আপনি কেস সলভ করতে পারবেন না, কারণ বাবা কিন্তু সবসময় বাচ্চাটাকে অবজার্ভ করছে না, বাচ্চার কাছে থাকতেছে না, অনেক কিছু তার মতন করে বলবে। হ্যাঁ, তবে একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে দেখা যাচ্ছে যে কিছু মা থাকে খুব ওভার সেন্সিটিভ, হ্যাঁ, বাচ্চাদের সাথে খুব অ্যাটাচ, একটু কিছু হলে মনে হচ্ছে তার হয়ে গেল, খুব টাচি। সেই ক্ষেত্রগুলোতে আপনাকে কিন্তু একটু ফিল্টার করে নিতে হবে। আপনি তার কাছ থেকে যে তথ্যগুলো নেবেন আপনাকে অবশ্যই ফিল্টার করে নিতে হবে, কারণ মা তো খুব টাচি, হ্যাঁ, খুব সেন্সিটিভ, সে তিলকে তাল করে আপনাকে বলবে, তখন আপনি কিন্তু মিসগাইডেড হয়ে যাবেন। আপনি তার কোন কথা নেবেন আর কোন কথা নেবেন না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো অবজারভেশন খুব গুরুত্বপূর্ণ গেল। দ্বিতীয়টা হলো তার জেস্টার, টোন, এটা নিয়েও আমি আলোচনা করলাম একটু আগে, এক্সপ্রেশন, এগুলা তাকে দেখতে হবে। এরপরে 3 নাম্বারটা কি হলো, 3 নাম্বারটা বললাম হলো প্যারেন্টস বা অ্যাটেন্ডেন্সের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নিতে হবে, এবং সতর্কতা হলো টাচি পার্সন যারা আছে তাদের কথাগুলো ওইভাবেই নেবেন, সেটাকে আপনাকে ফিল্টার করে নিতে হবে। তো একটা ছোট্ট একটা কেস দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে প্যারেন্টস এর ইনফরমেশন কিভাবে মানে কাজে লাগানো যায়। তো একটা বাচ্চা মানে জ্বর মোটামুটি সপ্তাহখানিক থেকে, কোনোভাবে জ্বর কমছে না, প্যারাসিটামল খাইছে, আরো কি কি সব খেয়ে দিয়ে কোনোভাবে কমছে না, ভালো হচ্ছে না। তো এরকম একটা বাচ্চা যদি আপনার কাছে আসে অনেক কিছু করে, তখন এটা একটা ওয়ে, কিন্তু আমি বলছি এটা একটা টুলস, নট নেসেসারি এভরি কেসে আপনি এই কাজটা করবেন। বাচ্চার জ্বর ভালো হচ্ছে না 7 দিন, 10 দিন, 15 দিন, হ্যাঁ, তখন আপনাকে অবজার্ভ করতে হবে, সাথে সাথে আমরা আর কি করতে পারি। আপনারা চেষ্টা করবেন বাবা মায়ের মধ্যে যে রিলেশন, বাবা মায়ের মধ্যে যে বন্ডিং, বাবা মায়ের মধ্যে যে কেমিস্ট্রি থাকে সেটা বোঝার চেষ্টা করবেন। আমি বুঝাতে পারলাম, বাবা মার যে রিলেশন, যে আচার আচরণের কেমিস্ট্রি, হাজবেন্ড ওয়াইফের যে ইয়েগুলা থাকে সেটা বোঝার চেষ্টা করবেন। কেন কেন এটা ইম্পর্টেন্ট এই বিষয়টা আমি একটু বলি। অনেক বাচ্চা আপনার চেম্বারে আপনি পাবেন যারা খুব সেন্সিটিভ, বাবা মার ছোট্ট একটা আর্গুমেন্ট, ছোট্ট কথা কাটাকাটি বা ঝগড়ার কারণে এরা অসুস্থ হয়ে পড়তে পারে। একটু জোরে বাবা চিল্লায় কথা বলেছে বা মা ধমক দেয়, এটা খুব কমন, খুবই কমন প্রায় ফ্যামিলিতে। একটু ঝগড়া করেছে, আর্গুমেন্ট করেছে, বাবা বা দেখা যাচ্ছে বাবা মাকে একটু একটা বাড়ি দিয়েছে, থাপ্পড় দিয়েছে বা কিছু, বাচ্চার সামনে বাচ্চা অসুস্থ হয়ে যায়। এই জন্য বাবা মার কেমিস্ট্রি বোঝাটা দরকার, তাদের মধ্যেকার যে বন্ডিং সেটা বুঝতে হয়, বোঝার চেষ্টা করতে হয়। তো সিমটম বর্ণনা করার সময় অনেক বাচ্চা তার মানে বাবা মায়ের উপরে চড়া হয়েছে, চিৎকার করেছে, এই শাট আপ। ধরেন যে একটা মা, মানে আমি বুঝাতে চাচ্ছি এটা, যে মা ধরেন যে আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার বাচ্চার কি কি কষ্ট হচ্ছে বা কি হচ্ছে একটু বলেন, মা কথা বলা শুরু করলো, বাবা মা দুইজনই আসছে, এবার বাবা এক শাট আপ দাও আমি বলতেছি, করে কিন্তু আপনার চেম্বারে দেখেন চিৎকার করে মায়ের উপরে, তুমি থামো আমি বলে দিচ্ছি, আমি ডাক্তারকে বলতেছি। তো এই বিষয়গুলো কিন্তু চাইল্ডের উপরে ভয়ঙ্কর ইফেক্ট ফেলে, এই সেন্সিটিভ চাইল্ড গুলোর উপরে তো মাস্ট ইফেক্ট ফেলবে। এমন পরিস্থিতি
যদি আপনার সামনে ঘটে, তখন আপনি প্যারেন্টসকে জিজ্ঞাসা করবেন যে গত কয়েকদিনের মধ্যে যে জ্বর হওয়ার আগে কয়েকদিনের মধ্যে আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া বিবাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে বা কোনো গ্যাঞ্জাম হয়েছে, এইভাবে আপনি জিজ্ঞাসা করবেন সরাসরি। তো প্যারেন্টস হয়তো বলবে যে হ্যাঁ ডাক্তার সাহেব, এই কয়েকদিন আগে আমাদের মধ্যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হয়েছিল, ঝগড়া বিবাদ হয়েছে, একটা ফাইট হয়েছিল। তো সে সময় বাচ্চা খুব কান্না করছিল, পরের দিন থেকে বাচ্চার জ্বর চলে আসছে। খুব সহজেই পেয়ে গেলেন। হ্যাঁ, খুব সহজেই পেয়ে গেলেন। আপনাদের বুঝতে হবে যে এই বাচ্চাটা অনেক বেশি সেনসিটিভ। হ্যাঁ, আর সেনসিটিভিটি অনেক হাই। বাচ্চার বাবা বলছে যে ওই গ্যাঞ্জামের পর থেকে তার জ্বর চলে আসছে। গ্যাঞ্জামের পরে তার ফেসের মধ্যে একটা চার্ম ছিল, সে হাসি খুশি থাকতো, সে কেমন যেন মন মরা হয়ে পড়েছে, মুষড়ে পড়েছে, সবসময় চুপচাপ থাকে। চেম্বারেও দেখা যায় যে মাথা এসে নিচু করে আছে। আমি গতদিন দেখাইছিলাম, তাকায়, আমাকে তো মনে হয় দেখতে পাচ্ছেন, এইভাবে তাকায় আছে। বাচ্চার চোখ নিচু, আপনার দিকে তাকাবে না। এইরকম বাচ্চা কয়টা আপনার চেম্বারে আসে, ভালো করে খেয়াল করবেন। খুব বেশি কিন্তু আসে না, কিন্তু আসে, কিছু না কিছু আসে। মাথা নিচু করে থেকে গেছে, মন মরা হয়ে। তো এই জেস্টার গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার দুই চোখ। হ্যাঁ, তার ওই বাচ্চা যে মাথা নিচু করে আছে, তার চোখে মুখে যদি গ্রিফ, অ্যাঙ্গার, হেট্রেড এগুলো যদি ফুটে ওঠে, তার বাবা যদি ডোমিনেটিং হয়, তাহলে বারবার মাথা নিচু করবে। আর যখন এই যে মাকে ধমক দেবে, ঢোক গেছে, ঢোক গেছে, আবার দেখা যাচ্ছে বাবার দিকে তাকাবে, এইভাবে এইভাবে বাবার দিকে তাকাচ্ছে। ঠিক আছে, বাবার প্রতি ভীতি, হ্যাঁ, তার বাবার প্রতি যে ফেয়ার, সেটা তার চোখে মুখে ফুটে উঠবে। বাচ্চা যদি কিউরিয়াস হয়, তাহলে কি থাকবে, মুখে হাসি হাসি, মুখে মুখে হাসবে, এদিক ওদিক তাকাবে। ভালো করে বুঝেন। আর যদি হেট্রেড, অ্যাঙ্গার থাকে, তাহলে এদিক ওদিকও তাকাবে না। আচ্ছা, কিছু বলবেন? আর বাবা, এই যে এগুলো ভালো করে আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা তাহলে বুঝতে পারবো যে আহ, বাচ্চাকে আমরা আহ, কোন দিকে নিয়ে যেতে পারি। এই যে বাচ্চা দেখা যাচ্ছে অনেক কিউরিয়াস, এদিক ওদিক তাকাবে, হাসবে, আমাদের রুব্রিক্স তো কিউরিয়াস আছেই, আপনারা কিউরিয়াস রেপার্টিতে গেলে পাবেন। আবার আরেকটা রুব্রিক্স আছে, আমরা এর আগে আমি আলোচনা করেছিলাম, ইনকিউসিটিভ। যদি ওখানে কোনো মেডিসিন দেওয়া নাই, ক্রস রেফারেন্স করে কিউরিয়াস এর মধ্যে দিয়ে দিয়েছে। আমি আগেও বলেছিলাম দুই জিনিস। ইনকিউসিটিভ, হ্যাঁ, এরকম অনেক অনেক রুব্রিক্স আছে যেগুলো আসলে আনএক্সপ্লোরার হয়ে আছে, আমরা এখনো ঘেটে দেখিনি। আমাদের জার্নি হলো আমাদের, মানে আমরা অ্যাজ এ হোমিওপ্যাথ, ভালো হোমিওপ্যাথ হতে গেলে আমাদেরকে এই অজানা জায়গাগুলো দেখতে হবে। অমূল্য রতন যেগুলা ছায়ের মধ্যে লুকায় আছে, সেগুলো আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। আচ্ছা যাক, আমি আলোচনা থেকে অন্যদিকে চলে যাচ্ছি। একটু আগে যে বাচ্চাটার কথা বলতেছিলাম, যে বাবা মার অনেক গ্যাঞ্জামের ফলে মন মরা হয়ে মাথা নিচু করে আছে, তাই না? তার রুব্রিক্স কি হবে? তার রুব্রিক্স কি হবে? মা বলছিল যে ডাক্তার সাহেব, সে ঝগড়ার পর থেকে ঠিক মতো খাবার খাচ্ছে না, ঠিক মতো ঘুমাতে পারছে না, আগে যেরকম প্রফুল্ল থাকতো, হাসি খুশি থাকতো, হ্যাঁ, সে হাসাহাসি আর করে না, কাঁদে না, চিৎকার করে না, সব সময় মন মরা হয়ে থাকে, কেমন যেন যেন ঝিমায়। একটা 4-5 বছরের বাচ্চার কথা চিন্তা করেন, যে একটা সময় খুব পাঁচ 4-5 বছরের বাচ্চা যদি আপনার চেম্বারে আসে, তাহলে তো অনেক কথা বলবে, অনেক চার্ম থাকবে, এটা নাড়বে, ওটা নড়বে, ভিভাসিয়াস হবে, ফুল এনার্জি থাকবে, তার মধ্যে চেয়ারফুল থাকবে, এটাই হয়। কিন্তু সে কি করছে, ওই যে বাবা মার ঝগড়া বিবাদটা হয়েছিল, তারপর থেকে একদম মুষড়ায় পড়েছে, একদম মাথা নিচু করে আছে। ঠিক আছে, এই বাচ্চাটা হলো ইগনেশিয়া। ঠিক আছে, কিভাবে ইগনেশিয়া, সিয়াম যদি একটু ইয়ে করো, হেল্প করো, শেয়ার করো। সিয়াম আছো? আমরা রুব্রিক্সে যাব। দেখেন, রুব্রিক্স হচ্ছে এলিমেন্ট ফ্রম ডিসকর্ড বিটুইন, এই যে ও বাহির করে রেখেছে, এলিমেন্ট ফ্রম ডিসকর্ড বিটুইন ওয়ানস প্যারেন্টস। ঠিক আছে, বাবার মধ্যে ঝগড়া বিবাদ, তার সাথে কি বাচ্চা একদম আগে চেয়ারফুল থাকতো, ভিভাসিয়াস থাকতো,
এখন কি হয়ে আছে, একদম মশরে গেছে, একদম ডিসকনসার্টেড। এটা নিয়ে নাও, সাথে ডিসকনসার্টেড নিয়ে নাও, এর সাথে ডিসকনসার্টেড মাইন্ডে গেল, ডিসকনসার্টেড লিখো, ডিসকনসার্টেড, ওকে করো। ঠিক আছে, আমরা কিন্তু ইংলিশে খুব সহজে ছোট্ট একটা অবজারভেশন থেকে দিয়ে দিতে পারছি। বাবা মা কি বলছিল, আগে অনেক উচ্ছ্বসিত, অনেক হাসি খুশি, অনেক ফুর্তি করতো, চেয়ারফুল, ভিভাসিয়াস, তাই না, ডান্সিং, অ্যাফেকশনেট, কেয়ারফুলনেস, এগুলো সবগুলোর মধ্যে ইয়ে আছে, ইংলিশে আছে, মিলে দেখা যাবে। আমি অত দিকে যাচ্ছি না। কেয়ারফুল অফ, প্রত্যেকটা পদক্ষেপে সে অ্যালার্ট থাকতো। বাবা অফিস থেকে এসেছে, বাজার করে আসছে, বাজারটা নিয়ে নিচ্ছে, নিয়ে রেখেছে, বাবা তোমার কি লাগবে বলো। মা কাজ করতে করতে ঘেমে গেছে, শরীর ঘেমে গেছে, মা তোমাকে এক গ্লাস পানি এনে দেবো। ছোট্ট বাচ্চা এই কথা বলে। এইরকম একটা বাচ্চা কি থেকে কি হয়ে গেল, এক মুহূর্তের বাবা মার গ্যাঞ্জাম গন্ডগোল ঝগড়ার পরে বাসার হারমোনিটা একদম নষ্ট হয়ে গেল, ডিসরাপ্ট হয়ে গেল, বিপর্যস্ত হয়ে গেল। এই ঘটনা, এই গ্যাঞ্জামের ঠিক ইমিডিয়েটলি বাচ্চার ইফেক্ট, মা বলতেছিল যে বাচ্চার ইফেক্ট, বাচ্চা কান্না শুরু করে দেয় আমাদের ঝগড়ার মধ্যে। মা ঝগড়া করো না, বাবা মারামারি করো না। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে ঝগড়া উঠলে তার মাথায় কিছু থাকে না, বাবা মা ঝগড়া করে চালিয়ে যাচ্ছে। তো বাবাকে রিকোয়েস্ট করছে, বাবা এগুলো করো না, মাকে রিকোয়েস্ট করছে এটা করো না, কিন্তু বাবা মা তো শুনলো না। বাচ্চা কি করলো, তার হোপটা হারায় ফেললো, বাচ্চা ডিসকনসার্টেড স্টেটে ল্যান্ড করলো। এর অর্থ হলো এর আর কিছু করার নাই, আমার আর কিছু করার নাই, আর এখন কিছু হবে না। এটাই হলো ইগনেশিয়া। তো এইভাবে আপনাদেরকে ডিসকনসার্টেড আই চিনতে হবে, তাহলে মুহূর্তের মধ্যে প্রেসক্রিপশন করতে পারবেন। এখন ওই বাচ্চা যেই অসুখটাই নিয়ে আসুক না কেন, সেটা হতে পারে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, যাই হোক, আমরা ইগনেশিয়াকে কোথায় দেখি, ইগনেশিয়া পাই যে আমরা রেখেছো তো মনে হয়, দেখো, আচ্ছা, ও হটাই ফেলেছে, অসুবিধা না, আমি দিয়ে দিচ্ছি। ইগনেশিয়াতে আমরা কি হয়, সাইলেন্টলি গ্রিভ। আমাদের রুব্রিক্স আছে, আমাদের রুব্রিক্স আছে গ্রিভ সাইলেন্ট, গ্রিভ সাইলেন্ট। হ্যাঁ, ইগনেশিয়া কি চাই, ইগনেশিয়া চাই হারমোনি, হারমোনি মেনটেন করতে চাই। তো এইভাবে আমরা আসলে প্যারেন্টস বা অ্যাটেন্ডেন্টসের কাছ থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন নিতে পারি, তাদের মধ্যেকার বন্ডিং, তাদের কেমিস্ট্রি দেখে আমরা কিন্তু ইনফরমেশন কালেকশন করে প্রেসক্রিপশন করতে পারি। ঠিক আছে, তো এই বিষয়গুলা হলো আমরা বলতেছি বিহেভিয়ারাল ম্যাথমেটিকা। এখন আমি একটু কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে। প্যাটার্নটা কি ধরনের হতে পারে সেটা আমরা একটু আলোচনা করি, তাহলে সুবিধা হবে। আমরা এই বেসিক জিনিসগুলো আলোচনা না করে আমরা মেডিসিনে ঢুকতে পারবো না। এই কারণ 2-1 দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করে আপনারা যখন একটা নির্দিষ্ট লেভেলে চলে আসবেন, তখন আমরা পরবর্তী আলোচনাগুলো করতে পারবো। ধরেন যে ক্লিনিকে, আমার ক্লিনিকে হোক, আপনার ক্লিনিকে, অনেক হাই ফিভারে নিয়ে একটা বাচ্চা ঢুকেছে, 104 ডিগ্রি, 105 ডিগ্রি জ্বর। এবার মনে করেন যে আপনার সামনে আপনার চেয়ারে বসে আছে। এখন তার কথা বলার টোন, আমি আগেই বললাম, টোন আর জেস্টারটা আপনাকে খেয়াল করতে হবে। মনে করুন বাচ্চাটা এক দৃষ্টিতে আপনার দিকে তাকায় আছে, ঠিক আছে, তো একদম তাকায় আছে, এভাবে দেখছে। তো 104 ডিগ্রি টেম্পারেচার নিয়ে একটা বাচ্চা বসে আছে, বেলেডোনা বা এই টাইপের ইয়ে হলে এরা কি করতো, এক প্যাটার্নের বেলেডোনা হলে গিয়ে চেঁচামেচি, মর্নিং টনিং করতে, কিছুই করছে না, চুপ করে বসে আছে, 104 ডিগ্রি জ্বর, একদম বসে আছে। আপনার কিন্তু মাথায় আসতে হবে যে এটা এটা একটা পিকুলারিটি। বাচ্চাটা কি করছে, 104 ডিগ্রি জ্বর নিয়ে চুপ করে বসে আছে। খেয়াল করুন, বাচ্চাটা আপনার দিকে তাকাচ্ছে, তখন আপনার মধ্যে কি ফিল হবে? আপনি দেখলেন তার মধ্যে কোনো রিয়াকশন নাই, সে যেন একদম ঠিক আছে, একদম চুপ করে আপনার দিকে তাকায় আছে। আপনি জিজ্ঞাসা করলেন, বাবা তোমার নাম কি? কাউসার। বয়স কত? 4 বছর। কি হয়েছে তোমার? মাথা নাড়ায় বলছে, কিছু হয়নি, কিছু হয়নি।
আপনি কিন্তু তার কথা শুনে আপনি চমকে উঠবেন যে 104 ডিগ্রি জ্বর, তার জ্বর মানে একদম মুখ লাল টাল হয়ে আছে, জ্বরে একদম মুখ বোঝা যাচ্ছে যে যেরকম হয়ে থাকে সেরকম হয়ে আছে, অথচ তার কোনো কষ্ট নাই, কোনো সিমটম নাই। আপনাকে চিন্তা করতে হবে ওপিয়ামের কথা, কারণ ওপিয়ামের মধ্যে কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি। আমি আপনাদেরকে মেডিসিন এসেন্স বলছি, কি বললাম? ওপিয়ামের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক হাই, পেন বিয়ারিং ক্যাপাসিটি ভেরি হাই। আমাদের রুব্রিক আছে কি, ওয়েল সেজ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক। অনেক মেডিসিন আছে, আর্নিকা কেন না সেটা আমি নেক্সট আলোচনা করব, ঠিক আছে? ওয়েল সেজ, ওয়েল সেজ হোয়েন ভেরি সিক, হোয়াইট অ্যান্ড কন্টেন্ট। হ্যাঁ, ওপিয়ামকে আমাদেরকে এইভাবে বুঝতে হবে। এটা হলো ওপিয়ামের বিহেভিয়ারাল ম্যাথমেটিকা। দেখেন আমি খুব সিম্পল ভাবে একটু ইয়ে করি, আরেকটা ভিডিও দেখায় আজকে শেষ করে দেবো, সময় বেশি হয়ে গেছে। দেখেন কি হয়, চেম্বার গুলাতে করে রাখলাম। করলাম ও সরি, আমি খুঁজে পাচ্ছি না, আমি পরে দেখাবো নি কোন একটা সময়। ধরেন যে একটা ওপিয়াম চাইল্ডকে হসপিটালাইজ করা হয়েছে, তো যে কারণে হোক, কলেরা হয়েছে বা ডায়রিয়া, যাই হোক। তো প্রথমে কি করবে, প্রথমে কলেরা বা ইয়া নিয়ে গেলে তো আগে আইভি দিবে, আইভি স্যালাইন দিবে, তাই না? এটা খুব কমন কমন প্রোটোকল। তারপরে ব্লাড টেস্ট করবে, স্যালাইন করার জন্য তাকে ক্যানুলা লাগানো হচ্ছে। এই সময় আপনি ওপিয়াম, যদি সে পার্সন ওপিয়াম হয়, তার চোখে মুখে আপনি কোনো ইনজুরি, কোনো ভয়, এগুলো কিছু পাবেন না। সে একদম কুল, ছোট্ট বাচ্চা, যার মধ্যে অনেক রিয়াকশন হওয়া উচিত। দাঁড়ান আমি দেখাই, না দেখালে আমি শান্তি পাচ্ছি না, কিরকম রিয়াকশন হওয়া উচিত এইটা একটু দেখা দরকার আপনাদের। দেখেন এই বাচ্চাদের, সাধারণ বাচ্চাদের কিরকম রিয়াকশন হওয়া উচিত, এটার জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি, আমার ফেসবুক থেকে দেখাচ্ছি। খুবই স্বাভাবিক একটা রিয়াকশন ছোট বাচ্চাদের ক্ষেত্রে হবে, কিন্তু ওপিয়ামের বাচ্চার কথা চিন্তা করেন, তার ক্যানুলা করা হচ্ছে, সে কিন্তু তার কোনো রিয়াকশন নাই, চোখে মুখে কোনো ভয়ের, এই বাচ্চার যেরকম ভয়ের যে বিষয়টা সেটা নাই, চিৎকার চেঁচামেচি করছে না, একদম কোনো রিয়াকশন নাই। আপনার কাছে অবশ্যই মনে হতে হবে যে এটা একটা পিকিউআরএস, এটা হলো ওপিয়ামের পিকিউআরএস। আর আমি যে বিষয়গুলো বলতেছি এটাই হলো বিহেভিয়ারাল ম্যাথমেটিকা, দা কোর, এটাই এসেন্স, এটাই হলো সেন্টার, এটাই হলো এপিসেন্টার অফ এ রেমেডি, এটাই হলো ওপিয়ামের পেইনলেসনেস। ঠিক আছে, আমরা ওপিয়াম যখন পড়বো তখন দেখবো, আমরা ডক্ট্রিন অফ সিগনেচার বুঝবো যে ওপিয়ামের ডক্ট্রিনটা কি, আমরা কি কাজে কিভাবে আসে। হ্যাঁ, তো এইরকম করে আমাদের আসলে বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। তো আজকে এই পর্যন্ত।